ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা সার্কিট থিওরাম নিয়ে আলোচনা করব। লেকচারের কন্টেন্টগুলো হলো লিনিয়ারিটি প্রপার্টি, সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন। তো প্রথমে আসি লিনিয়ারিটি প্রপার্টি নিয়ে। A linear circuit is one whose output is linearly related or directly proportional to its input. অর্থাৎ যে সার্কিটে আমাদের ইনপুটের সাথে সমানুপাতে আমাদের আউটপুটের চেঞ্জ হবে এমন সার্কিটকে আমরা লিনিয়ার সার্কিট বলে থাকি। লিনিয়ার সার্কিটে সাধারণত লিনিয়ার এলিমেন্ট, লিনিয়ার ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স এগুলা থেকে থাকে। অর্থাৎ ইনপুটের পরিবর্তনের সাথে সাথে যে আউটপুটের পরিবর্তন হয় এরকম প্রপার্টি সাপোর্ট করে যেসব এলিমেন্ট, ওগুলাকে আমরা লিনিয়ার এলিমেন্ট হিসেবে বলতে পারি। In general, a circuit is linear if it is both additive and homogeneous. আমরা সামনে additive আর homogeneous প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো যদি সংক্ষেপে বলি যে একটা লিনিয়ার সার্কিটে দুটা প্রপার্টি থেকে থাকে। একটা হচ্ছে হোমোজেনিটি প্রপার্টি, যেটাকে আমরা স্কেলিং বলতে পারি, আর একটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি। হোমোজেনিটি প্রপার্টি ব্যাখ্যা করার আগে আমরা জানি যে কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো করে তাহলে ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা সেটা হবে ভি। এটাকে আমরা ওহমের সূত্র থেকে আমরা জানতে পারি। এখন যদি ওই পার্টিকুলার অংশে ইনপুট আমার কারেন্ট হয় আর আউটপুট যদি আমার ভোল্টেজ হয়, তাহলে যদি ইনপুটকে আমি কে অ্যামাউন্ট অফ পরিমাণ বাড়াই, আউটপুট আমার কে অ্যামাউন্ট অফ পরিমাণ বাড়ে, সেক্ষেত্রে আমাদের ওই সার্কিটের ওই অংশটা বা সার্কিটটা আমাদের হোমোজেনিটি প্রপার্টিকে সাপোর্ট করছে। কে এর ভ্যালু আমার যে কোনো ইন্টিজার 1 2 3 4 বা কোনো ডেসিমাল নাম্বার যেমন 0.5 0.6 হতে পারে। তো সাপোজ কে এর ভ্যালু যদি 2 হয়, অর্থাৎ কারেন্টকে যদি আমরা ডাবল করে দিই, ভোল্টেজের ভ্যালু আমার ডাবল হয়ে যাবে। The homogeneity property requires that if the input, also called the excitation, is multiplied by a constant, then the output, also called the response, is multiplied by the same constant. অর্থাৎ আমরা ইনপুটকে এক্সাইটেশন বলতে পারি, অন্যদিকে আমরা আউটপুটকে রেসপন্স হিসাবে অভিহিত করতে পারি। এখন আমরা দেখব অ্যাডিটিভ প্রপার্টি। ধরেন সার্কিটের মধ্য দিয়ে যদি আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে I1 কারেন্ট ফ্লো হয়, সেক্ষেত্রে আমার ভোল্টেজ ড্রপ যদি V1 হয় আর I2 ফ্লো হওয়ার কারণে ভোল্টেজ ড্রপ যদি V2 হয়, এখন I1 প্লাস I2 পরিমাণ কারেন্ট যদি ওই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ফ্লো হয়, যে অ্যামাউন্টে ভোল্টেজ ড্রপ হবে সেটা যদি আলটিমেটলি আমাদের V1 প্লাস V2 সমান হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের ওই সার্কিটটা অ্যাডিটিভ প্রপার্টিকে সাপোর্ট করছে। তো আমাদের আলটিমেটলি আমরা যদি দেখি যে আমাদের দুটা প্রপার্টি আমাদের সার্কিট সাপোর্ট করছে, তাহলে আমরা বলতে পারি এটা একটা লিনিয়ার সার্কিট। রেজিস্টারকে আমরা লিনিয়ার প্রপার্টি বলে থাকি কারণ হচ্ছে যে আমাদের এটার যে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপটা আছে সেটা একই সাথে হোমোজেনিটি আর অ্যাডিটিভ প্রপার্টিটাকে সাপোর্ট করে থাকে। তো প্রথমে আমরা লিনিয়ারিটি প্রপার্টি রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। আমাদের এখানে সার্কিট দেওয়া আছে এবং সার্কিটের মধ্যে বলা আছে যে আমার ভিএস এর ভ্যালু একবার যখন 12 ভোল্ট তখন একবার আই নট এর ভ্যালুটা বের করতে হবে, আরেকবার যখন 24 ভোল্ট তখন আমাদের আই নট এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা যদি দেখতে পারি যে এই সার্কিটের সবকটাই আমাদের রেজিস্ট্যান্স এবং আমাদের ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, এবং আমাদের যেহেতু সার্কিটের এলিমেন্টগুলো লিনিয়ার, তো আমরা বুঝে নিতে পারি এটা একটা লিনিয়ার সার্কিট। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ভিএস ইকুয়াল টু যদি 12 ভোল্ট ধরে আমরা যদি সার্কিটটাকে সলভ করি, সেজন্য আমাদের মেশ ইকুয়েশন ইউজ করা লাগতে পারে। তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের যে ভিএক্স এর ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 2I1 এর সমান হবে, কারণ I1 অ্যামাউন্টের কারেন্ট 2 ওহমের মধ্য দিয়ে যাওয়ার ফলে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা হচ্ছে ভিএক্স ইকুয়াল টু 2I1। আর আই নট ইকুয়াল টু I2, কারণ I2 আর I0 এর কারেন্টের ডাইরেকশন সেম এবং একই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে তারা ফ্লো করছে। তো প্রথমে ধরে নেই ভিএস ইকুয়াল টু 12 ভোল্ট। তো ভিএস ইকুয়াল টু 12 ভোল্ট ধরে আমরা যদি সার্কিট মেশ ইকুয়েশনটা লিখি, সেক্ষেত্রে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো 1 নাম্বার মেশের জন্য। 2 নাম্বার মেশের জন্য আমরা নিচের ইকুয়েশনটা পাবো। তো আমরা যদি এই দুটা ইকুয়েশন সলভ করি, তাহলে আমরা আই নট বা ইকুয়াল টু I2 ইকুয়াল টু 0.1578 অ্যাম্পিয়ার পেয়ে যাব।
আমরা যদি এখন ভিএস এর ভ্যালু 12 ভোল্টের জায়গায় 24 ভোল্ট ইউজ করি, আলটিমেটলি আমরা দেখব যে আমাদের আউটপুট কারেন্টের ভ্যালুটা হবে 0.3157 অ্যাম্পিয়ার। তো দেখা যাচ্ছে যে সোর্স ভোল্টেজকে আমরা 12 ভোল্ট থেকে ডাবল করে 24 ভোল্ট করলে আমাদের আউটপুট কারেন্টের ভ্যালুটাও আমাদের দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটার মেন কারণ হচ্ছে আমাদের এই সার্কিটটা লিনিয়ার। আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। এখানে বলা হয়েছে যে আই নট এর একটা ভ্যালু আমরা অ্যাজিউম বা ধরে নিব সেটা 1 অ্যাম্পিয়ার, এবং লিনিয়ারিটি প্রপার্টিটা ব্যবহার করে আমরা ব্যাক ক্যালকুলেশন করে আলটিমেটলি আমরা অ্যাকচুয়াল ভ্যালু অফ আই নট বের করতে পারবো। তো আমাদের যেহেতু আপাতত আই নট এর একটা ভ্যালু ধরে নিতে বলা হয়েছে এবং স্পেশালি বলা হয়েছে এটা লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করেই সলভ করতে হবে, তো আমাদের এখানে একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। নর্মাল কেসে তো আমরা নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস ব্যবহার করে বের করে ফেলতে পারি। তাহলে আমরা যেহেতু এখানে আই নট ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার ধরে নিচ্ছি, আমরা এটাও ধরে নিতে পারি যে আমরা সোর্স কারেন্ট যেটা আই ইজ ইকুয়াল 15 অ্যাম্পিয়ার সেটার ভ্যালু আপাতত আমরা জানি না। আমরা আই নট এর ধরে নেওয়া ভ্যালুটা ইউজ করে আমরা আইএস এর একটা ভ্যালু বের করব, তারপরে আমরা লিনিয়ারিটি প্রপার্টি ব্যবহার করে আই নট এর অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে পারবো। তো প্রথমে আমরা ধরে নিই যে আই নট ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। এখন V1 আর I নট এর আমরা একটা রিলেশন দেখতে পারি যে V1 থেকে আমার 3 ওহম আর 5 ওহম হয়ে কারেন্ট আলটিমেটলি গ্রাউন্ডে চলে যাচ্ছে। I নট ইকুয়াল টু V1/8। তো এই ক্ষেত্রে আমরা V1 ইকুয়াল টু 8 ভোল্ট পেয়ে যাব। আবার I1 ইজ ইকুয়াল টু V1/4। ফিগার থেকে দেখা যাচ্ছে যে V1 ভোল্টেজের নোড থেকে কারেন্ট আমার 4 ওহম রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ডের দিকে যাচ্ছে। তো I1 ইকুয়াল টু V1/4। এই থেকে আমরা I1 এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার পেয়ে যাব। তো এই পার্টিকুলার পয়েন্টে যদি আমরা কারশফের কারেন্ট লর কথাটা চিন্তা করি, দেখা যাচ্ছে যে I2 কারেন্টটা আমার এই পয়েন্টে এসে বা এই নোডে এসে দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, I1 আর I নট। তো এই পার্টিকুলার পয়েন্টে আমরা যদি কারশফের কারেন্ট ল ব্যবহার করি, আমরা লিখতে পারি I2 ইকুয়াল টু I1 প্লাস I নট। I1 আর I নট এর ভ্যালু এখানে দেওয়া আছে, সেটা ব্যবহার করলে আমরা I2 ভ্যালুটা পেয়ে যাব। এখন আমরা এই লুপটাতে কারশফের ভোল্টেজ লটা ব্যবহার করব। খেয়াল করলে দেখবেন যে এখানে যে 7 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা ইকুয়াল টু হবে 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ প্লাস 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ। এটা আসলে কারেন্টের ডাইরেকশনটাকে যদি আমরা হিসাব করি তাহলে মনে হবে যে আমাদের সোর্স ভোল্টেজটা 7 ওহমের অ্যাক্রসে। মোট কথা আমরা যদি কারশফের ভোল্টেজ লটা এই লুপে অ্যাপ্লাই করে থাকি, খেয়াল করলে দেখা যাবে যে V7 ওহম আসলে V2 ভোল্টেজ, আর 2 ওহমের অ্যাক্রসে যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 2i2, আর V4 ওহম সেটা হচ্ছে গিয়া V1। তো আমরা এই ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে V2 ইকুয়াল টু আমরা 24 ভোল্ট পেয়ে যাব। V2 এর ভ্যালুটা ব্যবহার করে আমরা এই রিলেশনের মাধ্যমে I3 এর ভ্যালুটা পেয়ে যেতে পারি। এখন আমরা I4 বা IS যাই বলি না কেন, কারণ IS আর I4 সেম, ইকুয়াল টু লিখতে পারি I3 প্লাস I2। তো I2 আর I3 যোগ করলে আমরা পেয়ে যাব 5 অ্যাম্পিয়ার। কিন্তু দেখা যাচ্ছে যে আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমার সোর্স কারেন্টের ভ্যালু 15 অ্যাম্পিয়ার। তো আমরা ব্যাক ক্যালকুলেশন করে যেই সোর্স কারেন্টের ভ্যালুটা পাচ্ছি তার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ওই ভ্যালুর 3 গুণ। তো আমরা সরাসরি বলতে পারি যে আমাদের যে আউটপুট কারেন্ট আই নট সেটা হবে I1 এর 3 গুণ, বা আলটিমেটলি আই নট ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। এখন আমরা দেখব সুপারপজিশন থিওরেম। The superposition principle states that the voltage across or current through an element in a linear circuit is the algebraic sum of the voltage across or current through that element due to each independent source acting alone. অর্থাৎ আমাদের এই যে একটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি এখানে দুটা সোর্স আছে। আমি একবার ধরে নিব যে আমার সার্কিটের শুধুমাত্র 6 ভোল্ট ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ। এই ভ্যালু এই 6 ভোল্ট ভোল্টেজ সোর্সের অ্যাক্টিভ কে ধরে নিব, আর ধরে নিব যে 3 অ্যাম্পিয়ারটা ইনঅ্যাক্টিভ। তো এই সিনারিওতে আমরা ভি এর একটা ভ্যালু বের করব যেটা 4 ওহমের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ। সিমিলারলি
এর পরের স্টেপে আমরা 6 ভোল্টকে ইনঅ্যাক্টিভ করব আর 3 অ্যাম্পিয়ারকে শুধুমাত্র অ্যাক্টিভ ধরে নিব। এমন সিচুয়েশনে আমরা আবার 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা বের করব। তো দুইটা স্টেপের যে ভোল্টেজের ভ্যালুগুলো আমরা পাবো সেই দুইটা ভ্যালু আমরা যদি যোগ করে দেই, আমরা আলটিমেটলি 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটার কারেক্ট ভ্যালু বের করতে পারবো। তো সুপারপজিশন প্রিন্সিপালটা অ্যাপ্লাই করার কিছু স্টেপ আছে। স্টেপ নাম্বার 1, turn off all independent sources except one source. Find the output voltage or current due to that active source using techniques before. Repeat step 1 for each of other independent sources. Find the total contribution by adding algebraically all the contributions due to the independent source. তো আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, তো এটা আগের সার্কিটটাই, এখানে বলা হয়েছে যে সুপারপজিশন থিওরামটা ব্যবহার করে ভি এর ভ্যালুটা বের করা। ভি হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে। তো প্রথমে আমরা ধরে নিব যে শুধুমাত্র আমাদের 6 ভোল্ট ভোল্টেজ সোর্সটা আমাদের অ্যাক্টিভ। তো এক্ষেত্রে আমাদের 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা আমাকে ইনঅ্যাক্টিভ ধরতে হবে, অর্থাৎ আমাদের কারেন্টের ভ্যালুটা হয়ে যাবে 0। তো কারেন্টের ভ্যালু 0 মানে ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তো ওই পার্টিকুলার ব্রাঞ্চটা আমাদের ওপেন হয়ে যাবে। তো কারেন্ট সোর্সকে যখন ইনঅ্যাক্টিভ করতে হয়, আমাদের কারেন্ট সোর্সের ব্রাঞ্চটাকে ওপেন করে দিতে হবে। তো আমরা আলটিমেটলি এই সার্কিটটা পেয়ে যাব। তো আমরা যদি ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করে থাকি, সরাসরি আমরা পেয়ে যাব যে কেবলমাত্র 6 ভোল্ট ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ থাকার কারণে আমার ভি এই 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V1 হচ্ছে গিয়া 2 ভোল্ট হবে। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপের ক্ষেত্রে আমরা 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটাকে অ্যাক্টিভ ধরবো আর 6 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে আমরা ইনঅ্যাক্টিভ ধরবো। ভোল্টেজ সোর্সে ইনঅ্যাক্টিভ ধরা মানে ভোল্টেজের ভ্যালুটাকে 0 ধরে নেওয়া। তো 0 ভোল্টেজ মানে শর্ট করে দেওয়া, অর্থাৎ এই দুটো প্রান্ত মোটামুটি আমাদের শর্ট করে দেওয়া হলো। আমরা যদি এখন প্রথমে কারেন্ট ডিভিশন রুলটা অ্যাপ্লাই করে I3 বা 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা বের করি, তারপরে ওই কারেন্টের সাথে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা আলটিমেটলি V2 এর ভ্যালুটা পেয়ে যাব। আলটিমেটলি আমাদের ফাইনাল ভ্যালুটা হবে V equal to V1 plus V2, 2 plus 8 equal to 10 ভোল্ট। অর্থাৎ আমাদের সুপারপজিশন থিওরামটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেন আমরা আলটিমেটলি 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে তার ভ্যালু বের করতে পারবো, তার ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। তো এখন আমরা একটা প্র্যাকটিস প্রবলেম দেখি। ইউজ দ্য সুপারপজিশন থিওরাম টু ফাইন্ড দ্য ভি নট ইন দ্য সার্কিট। তো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আপনারা নিজেরা একটু চেষ্টা করেন। পজ দ্য ভিডিও অ্যান্ড ট্রাই ইয়োরসেলফ। আপনাদের অ্যান্সার যদি 7.4 ভোল্ট এসে থাকে, তাহলে আপনাদের অ্যান্সারটা কারেক্ট। তো আপনাদের এই যারা সলভ করতে পারেননি তাদেরকে আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই পার্টিকুলার লাইনটা ভালো মতন বুঝতে পারেন, খুব সিম্পল একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা করেছি, দেন আই হোপ আপনারা খুব সহজেই খুব তাড়াতাড়ি এই টাইপের সার্কিট প্রবলেম সলভ করতে পারবেন। আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। ইউজিং সুপারপজিশন থিওরাম ডিটারমাইন আই। আমাদের এই সার্কিটের আই এর ভ্যালুটা বের করতে হবে সুপারপজিশন থিওরামটা অ্যাপ্লাই করার মাধ্যমে। আমাদের এই সার্কিটে তিনটা সোর্স রয়েছে, তিন ধরনের আমাদের সোর্স রয়েছে, দুটা ভোল্টেজ সোর্স এবং একটা কারেন্ট সোর্স। প্রথমত আমরা যদি শুধুমাত্র 12 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ ধরে বাকি সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ ধরি, দেন আমাদের এরকম একটা সার্কিট আসবে। পরের স্টেপে আমরা যদি শুধুমাত্র 24 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ ধরি, তাহলে শুধুমাত্র এই ভোল্টেজ সোর্সটা থেকে বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ ধরে নেব। তারপরের কেসে আমরা লিখতে পারি যে আমাদের দুটো ভোল্টেজ সোর্স ইনঅ্যাক্টিভ, শুধুমাত্র আমাদের কারেন্ট সোর্সটা অ্যাক্টিভ। প্রথম কেসে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের কেবলমাত্র 12 ভোল্ট সোর্সটা অ্যাক্টিভ। আমাদের এভাবে আমরা I1 টা বের করব 12 ভোল্টের জন্য, 24 ভোল্টের জন্য I2, আর একটা যে কারেন্ট সোর্স আছে তার জন্য I3 কারেন্টটা বের করে আলটিমেটলি আমরা যদি সাম আপ করি আমাদের অ্যান্সারটা চলে আসবে। প্রথমে আমরা I1 এর ভ্যালুটা বের করব। তো এই ফার্স্ট সার্কিটটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, আমরা খুব সহজেই সেকেন্ড সার্কিটটা পেয়ে যাব।
প্রথমত আমরা যদি খেয়াল করি 8 আর 4 এরা হচ্ছে গিয়ে সিরিজ, কারণ সেম অ্যামাউন্ট অফ কারেন্ট আমার 8 আর 4 এর মধ্যে দিয়ে ফ্লো হবে। 8 আর 4 এর যে সিরিজ কম্বিনেশন সেটার সাথে প্যারালাল থাকবে এই 4 ওহম রেজিস্ট্যান্সটা। তো ওভারঅল আমরা আলটিমেটলি এই 3 ওহম রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। আমাদের আগে থেকে একটা 3 ওহম রেজিস্ট্যান্স এখানে ছিল। তো আমরা I1 এর ভ্যালুটা পেয়ে যাব 12/6 = 2 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি এই সেকেন্ড স্টেপে শুধুমাত্র 24 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ ধরে আমরা IA আর IB এর ভ্যালুটা যদি আমরা বের করি মেশ ইকুয়েশন অ্যানালাইসিসের মাধ্যমে, আমরা মেশ ইকুয়েশন লিখতে পারি IA লুপের জন্য, আর আমরা সিমিলারলি মেশ ইকুয়েশন আমরা IB লুপের জন্য লিখে দুটাকে যদি সলভ করি আমরা দেখব যে IB এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। IB আর I2 এর ভ্যালুটা সেম, তো আমরা I2 = IB = -1 অ্যাম্পিয়ার লিখতে পারি। এখন ফাইনালি আমরা যদি কেবলমাত্র কারেন্ট সোর্সের জন্য এই I3 ভ্যালুটা বের করতে চাই, আমরা বিভিন্ন উপায়ে এই ভ্যালুটা বের করতে পারি। আমরা চাইলে নোড অ্যানালাইসিস ইউজ করতে পারি, মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারি, অথবা কারেন্ট ডিভিশন রুলও অ্যাপ্লাই করতে পারি। আমরা যথারীতি যদি এখানে নোড অ্যানালাইসিস ইউজ করি, অর্থাৎ এখানে V1 আর V2 নোড ধরে খুব সহজে আমরা আলটিমেটলি V1 এর ভ্যালুটা পেয়ে যাব, দেন V1/3 = 1 অ্যাম্পিয়ার আমরা খুব সহজে বের করতে পারবো। তো আলটিমেটলি আমরা তিনটা কারেন্টের ভ্যালু পাচ্ছি, I1 = 2 অ্যাম্পিয়ার, I2 = -1 অ্যাম্পিয়ার, I3 = 1 অ্যাম্পিয়ার। তো আমরা যদি তিনটা কারেন্টের ভ্যালুকে যোগ করি তাহলে আমরা আলটিমেটলি 2 অ্যাম্পিয়ার অ্যান্সারটা পাবো। এখন আমরা দেখব সোর্স ট্রান্সফরমেশন নিয়ে। A source transformation is the process of replacing a voltage versus in series with a resistor R by a current source in parallel with a resistor R and vice versa. এখন আমরা আলোচনা করব সোর্স ট্রান্সফরমেশন নিয়ে। A source transformation is the process of replacing a voltage source Vs in series with a resistor R by a current source is in parallel with a resistor R or vice versa। অর্থাৎ একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকা একটা রেজিস্ট্যান্সকে আমরা এমন ভাবে পরিবর্তন আনতে পারি যে ওই ঠিক পজিশনের জায়গাটাতে আমরা একটা কারেন্ট সোর্স এবং প্যারালালি একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিলে সার্কিটের আমার আচার আচরণে কোনো পরিবর্তন হবে না। আবার আমরা যদি চাই একটা কারেন্ট সোর্সের সাথে প্যারালালে থাকা একটা রেজিস্ট্যান্সকে আমরা একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স দ্বারা পরিবর্তন করতে পারি। অর্থাৎ আমাদের সার্কিটের কম্বিনেশনটা যদি এরকম থাকে আমি চাইলে যথারীতি এভাবে কনভার্ট করতে পারি, আবার যদি আমাদের সার্কিটের কনফিগারেশনটা এরকম হয়ে থাকে আমরা আবার ফার্স্ট কনফিগারেশনে আনতে পারি। আবার সিমিলারলি যেভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য করেছি ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আমরা ঠিক একই ওয়ে অ্যাপ্লাই করতে পারি। তো খেয়াল করলে বোঝা যায় যে এটা ওহমের সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে Vs = ISR or Is = Vs/R। তো আলটিমেটলি আমরা যদি এই কনফিগারেশন ইন্টারচেঞ্জ করে দিই আমার সার্কিটের পাওয়ারে কোনো পরিবর্তন হচ্ছে না, আলটিমেটলি আমার পাওয়ারের ভ্যালুটা সেমই থাকছে। তো ওভারঅল সার্কিটের নিট বিহেভিয়ারে তেমন কোনো পরিবর্তনই আসবে না, শুধু স্ট্রাকচারে পরিবর্তন আসবে। এখন আমাদের যে কাজটা করতে বলা হয়েছে যে ইউজ সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড ভি নট ইন দ্য সার্কিট। আমরা সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে এই সার্কিটের ভি নট এর ভ্যালুটা আমরা বের করব। প্রথম স্টেপে আমরা যদি সোর্স ট্রান্সফরমেশন করি খেয়াল করলে দেখা যাবে যে এখানে একটা 4 ওহম রেজিস্ট্যান্স তার সাথে প্যারালালি একটা কারেন্ট সোর্স আছে। তো আমরা সোর্স ট্রান্সফরমেশন থিওরি অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি যে একটা ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স এবং ওই রেজিস্ট্যান্সটাই তো 4 ওহম এর আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু তার কনফিগারেশনটা চেঞ্জ আসছে। আর কারেন্ট সোর্সের সাথে সিরিজে আমাদের একটা ভোল্টেজ সোর্স অ্যাড হচ্ছে। খেয়াল করে দেখা যাবে যে কারেন্টের ডাইরেকশনটা যেদিকে সেদিকে থাকে প্লাস, অপরটা হয়ে যায় মাইনাস। সিমিলারলি আমরা 3 ওহম আর 12 ভোল্ট এই পার্টিকুলার কম্বিনেশনটাকে আমরা একটা কারেন্ট সোর্স তার সাথে প্যারালাল রেজিস্ট্যান্স আকারে লিখতে পারি। পরের স্টেপে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 4 আর 2 যোগ করলে আমাদের 6 ওহম হয়ে যায়। এই 6 ওহম রেজিস্ট্যান্সের সাথে সিরিজে থাকা আমার 12 ভোল্ট
ভোল্টেজ সোর্সটাকে আবার আমি সোর্স ট্রান্সফরমেশন করার মাধ্যমে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আর 6 ওহম রেজিস্ট্যান্স প্যারালাল আকারে লিখতে পারি। এখন খেয়াল করলে বোঝা যাবে যে আমাদের কিন্তু ওভারঅল এই সার্কিটটাতে দুটা নোড, একটা হচ্ছে আপার নোড আর একটা হচ্ছে লোয়ার নোড। তো দেখা যায় যে আমাদের একই নোডে 4 অ্যাম্পিয়ার কারেন্ট উপরের দিকে যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের নিচের দিকে যাচ্ছে। তো 4 থেকে আমরা 2 বিয়োগ করে দিতে পারি, আলটিমেটলি আমরা 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। আর 3, 6 এরা আছে নিজস্ব প্যারালাল কম্বিনেশনে। আমি চাইলে প্যারালাল কম্বিনেশনটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আকারে লিখতে পারি। তো আমরা যদি ওভাবে লিখি আলটিমেটলি আমরা এরকম একটা ফরমেশন পেয়ে যাব। এখন আমরা খুব সহজে আই এর ভ্যালুটা বের করতে পারবো। আই এর ভ্যালুটা বের করার জন্য আমাদের কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করলে হয়ে যাবে। দ্বিতীয়ত আমরা এই কারেন্টের ভ্যালুটা বের করার পরে তার সাথে যদি রেজিস্ট্যান্স 8 ওহম ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা খুব সহজেই ভি নট এর ভ্যালুটা পেয়ে যাব। তো এখানে ওই ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করে আমরা আই এর ভ্যালুটা বের করছি, তারপরে আমরা 8 ওহম ভোল্টেজের রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের ভ্যালুটাকে মাল্টিপ্লাই করছি। বিভিন্ন ওয়েতে আমাদের এই সার্কিটটা সলভ করা পসিবল। এটা একটা তুলনামূলক আরেকটা একটা অল্টারনেটিভ ওয়ে দেখানো আছে। যেহেতু আমাদের 8 ওহম আর 2 ওহম এরা প্যারালাল, তো আমি যদি প্যারালাল কম্বিনেশন করে দিই, প্যারালাল কম্বিনেশন করে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে তার সাথে যদি 2 অ্যাম্পিয়ার মাল্টিপ্লাই করে দিই, তাতেও সেভাবেও আমরা ভি নট এর ভ্যালুটা বের করতে পারবো। আমরা সোর্স ট্রান্সফরমেশনের আরেকটা ম্যাথ দেখব। এখানে বলা আছে যে এই পার্টিকুলার সার্কিটের জন্য আমাদের ভিএক্স এর ভ্যালুটা বের করতে হবে। খেয়াল করলে দেখা যাবে যে আমাদের এই সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স আছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের পাশাপাশি। তো আমরা সেম ওয়েতে আগাতে থাকবো। প্রথমত আমরা যদি দেখি যে এই পার্টটাতে একটা ভোল্টেজ সোর্স, সিরিজের রেজিস্ট্যান্স, এটাকে আমরা প্যারালাল কম্বিনেশনে লিখতে পারি। সিমিলারলি আমাদের একটা রেজিস্ট্যান্সের সাথে একটা কারেন্ট সোর্স আছে, সেটাকে আমরা একটা ভোল্টেজ সোর্স সাথে রেজিস্ট্যান্স আকারে লিখতে পারি। আমরা এখন দেখি যে 2 ওহম আর 2 ওহম এরা হচ্ছে প্যারালাল। তো আমরা 2 ওহম আর 2 ওহমকে প্যারালাল করলে আমরা পাবো 1 ওহম। 1 ওহমের সাথে আমাদের কিন্তু 3 অ্যাম্পিয়ার একটা কারেন্ট আছে, সেটার সাথে আমরা আলটিমেটলি ভোল্টেজ সোর্স সাথে একটা সিরিজ আকারে লিখতে পারি। খেয়াল করতে হবে যে আমাদের যে ভিএক্স ভোল্টেজটা সেটা কিন্তু আমার সার্কিটে তখনও রয়ে যাবে, কারণ আমার ভিএক্স আলটিমেটলি এই পার্টিকুলার নোডটার ভোল্টেজ, যেহেতু আমরা বাই ডিফল্ট লোয়ার নোডগুলোকে গ্রাউন্ডেড ধরে নেই। এক্ষেত্রে আমরা আলটিমেটলি যদি পুরা লুপটার কথা চিন্তা করি, যেহেতু আই কারেন্টটা পুরা লুপের মধ্য দিয়ে ফ্লো হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি -3 প্লাস 1 প্লাস 4 মানে 5i প্লাস vx প্লাস 18 ইকুয়াল টু 0। আবার আমরা যদি এই ছোট লুপটার ক্ষেত্রে কনসিডার করি, তাহলে আমরা দেখব যে -3 প্লাস 1i1 প্লাস vx ইকুয়াল টু 0। এই থেকে আমরা আলটিমেটলি vx ইকুয়াল টু 3 মাইনাস i লিখতে পারি। তো ওভারঅল আমরা আলটিমেটলি এই দুটা ইকুয়েশন যদি সলভ করি, তাহলে আমরা i এর ভ্যালুটা পেয়ে যাব -4.5 অ্যাম্পিয়ার। ভ্যালুটা যদি আমরা ব্যবহার করি, vx এর ভ্যালুটা আমরা 3 মাইনাস i ইকুয়াল টু 7.5 ভোল্ট পাবো। এখানে একটা জিনিস শুধু মনে করে দিতে চাই যে আমরা এখানে যেহেতু আগের সার্কিট একটু ব্যাক করলে, যেহেতু আমাদের এখানে প্যারালাল কম্বিনেশন আর পার্টিকুলার অবস্থা যদি আমাদের যেহেতু ভোল্টেজ আছে, সেক্ষেত্রে আমরা এরকম একটা সিনারিওতে আসতে পারি। কিন্তু আমার 2 ওহমের মধ্য দিয়ে যদি একটা কারেন্ট ফ্লো হতো যার নাম হতো আইএক্স, সেক্ষেত্রে আমাদের 2 ওহম রেজিস্ট্যান্সটা কমপ্লিটলি ইনঅ্যাক্ট রাখতে হবে, অর্থাৎ 2 ওহম রেজিস্ট্যান্সটা আমরা সার্কিটের লাস্ট মোমেন্ট পর্যন্ত কোনো চেঞ্জ আনবো না। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের সার্কিট থিওরামের ওভারঅল লেকচার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।